বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সকলে বাসায় বসে পড়াশোনা করবা এবং ক্লাস ফলো করবা। আমি তোমাদের ভৌত আলোক বিজ্ঞান সপ্তম অধ্যায় পড়াচ্ছি। ভৌত আলোক বিদ্যা, ভৌত আলোক বিদ্যা অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান সপ্তম যে অধ্যায় আছে সেই অধ্যায় পড়ানো শুরু করেছি। সেই অধ্যায়ের অলরেডি তরঙ্গ তত্ত্বের আলোকে তরঙ্গ তত্ত্ব, হাইগেন্সের নীতি, হাইগেন্সের সূত্রের ব্যাখ্যা এবং এর সংক্রান্ত ঘটনা যেমন প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, এই ঘটনাগুলো আমি এর মধ্যে আলোচনা করেছি। আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অপবর্তন বা ব্যাবর্তন, বা ইংলিশে বলা হয় ডিফ্রাকশন। অর্থাৎ তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়, বিজ্ঞানী হাইগেন যে তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেছেন তার সাহায্যে ব্যাখ্যা করা যায় প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার। তো ব্যতিচার পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো অপবর্তন বা ব্যাবর্তন। দেখো, সবাই ভালো করে লক্ষ্য করো এবং এই পড়াগুলো খুব সুন্দর করে বাসা করবে। এর নাম হচ্ছে অপবর্তন বা ব্যাবর্তন। অপবর্তন বা ব্যাবর্তন কাকে বলে? এটাও আলোর একটা ধর্ম। ব্যতিচার যেমন আলোর একটা ধর্ম, অনুরূপভাবে অপবর্তন আলোর একটা ধর্ম। আলোকরশ্মি কোনো অস্বচ্ছ প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে বেঁকে যাওয়ার নামই হলো আলোর ব্যাবর্তন বা আলোর অপবর্তন। আলোক রশ্মিগুচ্ছের কোনো অস্বচ্ছ প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে বেঁকে যায়, এর নামে আলোর অপবর্তন। একটা ঘটনা লক্ষ্য করো। মনে করো এটা একটা আলোর উৎস, চতুর্দিকে আলো ছড়িয়ে পড়তেছে। এর সামনে আমরা একটা প্রতিবন্ধক রাখলাম। এটা একটা আলোর উৎস, এর সামনে আমরা একটা প্রতিবন্ধক রাখলাম। প্রতিবন্ধকের সামনে একটা পর্দা রাখলাম। দেখো, কি হচ্ছে পর্দা, খেয়াল করো। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে কিছু আলোকরশ্মি সোজাসুজি পার হয়ে গেছে, সোজাসুজি আলো পার হয়েছে। আর কিছু সংখ্যক রশ্মি, অর্থাৎ এই পর্দার এদিকেও কিছু আলো পাওয়া যায়, এদিকেও আলো পাওয়া যায় এবং এই পাশেও কিছু আলো পাওয়া যায়। অর্থাৎ আলো যদি ব্যবহৃত না হয়, আলো যদি বেঁকে না যায়, তাহলে এইখানে আলো আসার কথা না। আলো সবসময় সরল পথে যাবে। তাহলে এখানে যে ছিদ্র আছে, যে স্লিট আছে, যে চির আছে, সেই চিরের মধ্য দিয়ে আলো সোজাসুজি গমন করবে। কিন্তু দেখা গেছে সেই চিরের মধ্য দিয়ে আলো সোজাসুজি গমন করে নাই, গমন করেছে এবং তার পাশের চতুর্দিকে দেখা গেছে কিছুটা আলো ছাটা পাওয়া যাচ্ছে, এখানেও কিছুটা আলো ছাটা পাওয়া যায়, এখানেও কিছুটা আলো ছাটা পাওয়া যায়। এ থেকে প্রমাণ হয় যে আলোকরশ্মি বেঁকে চলে। আলোকরশ্মি সোজাও চলতে পারে, বেঁকেও চলতে পারে। তো আলোকরশ্মি কোনো অস্বচ্ছ প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে বেঁকে যাওয়ার নামই আলোর অপবর্তন বা আলোর ব্যাবর্তন। অর্থাৎ এটা হচ্ছে একটা আলোর ধর্ম, যে আলোকরশ্মি কোনো অস্বচ্ছ প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে যাবে, এর নামই হলো আলোর ব্যাবর্তন বা অপবর্তন বা ডিফ্রাকশন। ব্যাবর্তন, অপবর্তন বা ডিফ্রাকশন। এখন আমরা এই ব্যাবর্তনের প্রকারভেদ করব। ব্যাবর্তন বা অপবর্তনের প্রকারভেদ। ব্যাবর্তন দুই প্রকার হতে পারে। প্রথম যেটা, তার নাম হল ফ্রেনেল শ্রেণীর ব্যাবর্তন। ব্যাবর্তনের প্রকারভেদ। ব্যাবর্তন দুই প্রকার। কয় প্রকার? ব্যাবর্তন হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ফ্রেনেল শ্রেণী ব্যাবর্তন, আরেকটি হচ্ছে ফ্রনহফার শ্রেণী ব্যাবর্তন। আচ্ছা, এই যে ফ্রেনেল শ্রেণী ব্যাবর্তন আর ফ্রনহফার শ্রেণী ব্যাবর্তন, এই ব্যাবর্তনগুলো তোমাদের সংজ্ঞাগুলো জেনে রাখতে হবে। ফ্রেনেল শ্রেণী ব্যাবর্তন কাকে বলে? প্রতিবন্ধক হতে উৎস এবং পর্দা যদি সসীম দূরত্বে অবস্থান করে সেটা ফ্রেনেল শ্রেণী।
আর প্রতিবন্ধক এবং উৎসাহিত যদি পর্দা অসীমযুক্ত অবস্থান করে তাহলে সেটা ফ্রোনোভার শ্রেণী। এভাবে তোমাদের এই দুটো বিবর্তনের সংজ্ঞা, জাস্ট সংজ্ঞা পড়বে। ফ্রেডেল শ্রেণী বিবর্তন কাকে বলে, ফ্রোনোভার শ্রেণী বিবর্তন কাকে বলে, জাস্ট পরীক্ষার সংজ্ঞা আসে। এরপর এখানে আমাদের আরেকটা জিনিস পড়তে হয়, তার নাম একক রেখাচিত্রের সাহায্যে বিবর্তন। ফ্রেডেল শ্রেণী বিবর্তন, ফ্রোনোভার শ্রেণী বিবর্তন। এরপর আমাদের পড়তে হবে একক রেখাচিত্রের সাহায্যে বিবর্তন। একক রেখাচিত্র, সিঙ্গেল স্লিট। একক রেখাচিত্রের সাহায্যে বিবর্তন একক রেখাচিত্রের সাহায্যে বিবর্তন, এই জিনিসটা আমরা যখন আলোচনা করব তাহলে মনে করো এটা একটা একক রেখাচিত্র। এই রেখাচিত্রটাতে একবর্ণী আলোক দ্বারা আলোকিত করা হয়েছে, একবর্ণী আলোক দ্বারা, এবং এর সামনে একটা উত্তল লেন্স দেওয়া আছে, উত্তল লেন্স। তাহলে এখানে যদি একটা পর্দা রাখা যায়, দেখা যাবে যে কিছু সংখ্যক রশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে একটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু তৈরি করছে, সেটা হলো পি। সেটা হচ্ছে পি, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, সেটা হচ্ছে পি। একক রেখাচিত্রের সাহায্যে বিবর্তন। একটা আলোক, এটা একটা রেখাচিত্র, যে রেখাচিত্রের বেধ হচ্ছে, এ। এই রেখাচিত্রটাকে একটা একবর্ণী অর্থাৎ হলুদ বর্ণের আলোক দ্বারা আলোকিত করা হয়, এবং একটা উত্তল লেন্সের ধর্ম হলো সমান্তরালে যে সকল রশ্মি আপতিত হয়, প্রতিসরিত রশ্মিগুলোকে প্রধান ফোকাসে মিলিত করবে, তাহলে এটা একটা উজ্জ্বল বিন্দু হবে। আবার কিছু সংখ্যক রশ্মি ব্যবহৃত হয়ে যায়, একটু বাঁকা হতে যায়। এই ব্যবহৃত রশ্মিগুলো পর্দা মনে করো কিউ বিন্দুতে একত্রিত হলো, থিটা কোণে ব্যবহৃত হয়। কি কোণে? থিটা কোণে ব্যবহৃত হয়। এই ব্যবহৃত রশ্মিগুলো থিটা কোণে ব্যবহৃত হয়, কিউ বিন্দুতে মিলিত হয়। এই কিউ বিন্দুটা কি হবে, উজ্জ্বল না অন্ধকার হবে, সেটা এক একটা দশা পার্থক্যের উপর নির্ভর হবে। যদি কিউ বিন্দুটা উজ্জ্বল হয়, মনে রাখবে, কিউ বিন্দু যদি উজ্জ্বল হয়, উজ্জ্বল বিন্দুর জন্য, একক রেখাচিত্র উজ্জ্বল বিন্দুর জন্য কি লিখবো আমরা? a sin theta equal to 2n plus 1 lambda by 2। উজ্জ্বল বা চরম বিন্দু, এটাকে বলা হবে উজ্জ্বল অথবা চরম বিন্দু বলা হবে। চরম বা উজ্জ্বল বিন্দুর জন্য আমরা লিখতে পারি a sin theta equal to 2n plus 1 lambda by 2। আবার অবম বা অন্ধকার বিন্দুর জন্য আমরা লিখতে পারি পথ পার্থক্য a sin theta equal to n lambda। এই দুটো জিনিস তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। আরো তোমরা বিস্তারিত ভাবে পড়বে। আমি তো তোমাদের জন্য দুটো বই সিলেকশন করেছি, একটা হচ্ছে আমির হোসেন ইজাহার, আর একটা হচ্ছে ডক্টর শাহজাহান তপন। এই দুটো বইয়ের আলোকে বিবর্তনের এই জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো পড়বে। এছাড়াও আরেকটা জিনিস এখানে আছে, বিবর্তনের মধ্যে গ্রেটিং বলে একটা জিনিস আছে, গ্রেটিং বা ঝাঁঝরি। সংক্রান্ত আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, তাদেরকে বলা হচ্ছে গ্রেটিং বা ঝাঁঝরি। গ্রেটিং বা ঝাঁঝরি কি জিনিস? একটি স্বচ্ছ সমতল পাতলা বা অনুরূপ পদার্থের কোনো পাত যাতে সমব্যবধানের সমান্তরালে অসংখ্য দাগ কাটা থাকে, তাকে গ্রেটিং বা ঝাঁঝরি বলে। একটি স্বচ্ছ সমতল পাতলা সমতল পাত, মনে করো এটা একটা স্বচ্ছ সমতল পাতলা সমতল পাত, আমি চিত্র আঁকলাম, এর মধ্যে অসংখ্য দাগ কাটা থাকবে, এরকম দাগ কাটা থাকবে, অসংখ্য দাগ কাটা থাকবে। এই দাগগুলা অস্বচ্ছ অংশের ন্যায় কাজ করবে, এবং দুই দাগের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা স্বচ্ছ অংশের ন্যায় কাজ করবে। তাহলে মনে করো স্বচ্ছ অংশের বেদ হলো এ, অস্বচ্ছ অংশের বেদ হচ্ছে বি। তাহলে এখানে গ্রেটিং বা ঝাঁঝরির ক্ষেত্রে আমরা লিখতে পারবো a plus b equal to 1 divided n। এটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক বা গ্রেটিং কনস্ট্যান্ট, আর a plus b এর যোগফলকে বলা হয় গ্রেটিং উপাদান।
এই গ্রেডিং এর সাহায্যে যখন আমরা ব্যবর্তন সংগঠন করব তাহলে এখান থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায় এবং এর ফর্মুলা হচ্ছে a প্লাস b sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। খেয়াল করুন, তাহলে a প্লাস b sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। a প্লাস b এর জন্য আমরা বসিয়ে দিলাম 1 ডিভাইডেড n sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো ল্যামডা সমান sin থিটা ডিভাইডেড বাই বড় n ছোট n, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এর সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তাহলে থিটা হচ্ছে ব্যবর্তন কোণ, কত কোণে আলোকটা ব্যবর্তিত হচ্ছে। ছোট n হলো ক্রম সংখ্যা, ব্যবর্তনের কয়েকটা পট্টি পাওয়া যায়, প্রথম পট্টি, দ্বিতীয় পট্টি, তৃতীয় পট্টি। যদি প্রথম পট্টি নাও তাহলে ছোট n এর মান 1, আর যদি দ্বিতীয় পট্টি নাও ছোট n এর মান 2, আর যদি বড় n ঝাঁঝরির গায়ে লেখা থাকবে 300 লাইনস পার মিলিমিটার। আমি যে প্র্যাকটিক্যাল করেছিলাম সেই ঝাঁঝরির গায়ে লেখা আছে 300 লাইনস পার মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের মধ্যে 300 লাইন আছে। তাহলে এভাবে আমরা 1 মিটারের মধ্যে কতটুকু লাইন আছে সেটা বের করে তাকে বসে দেবো। এভাবে আমরা আলোক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। যাই হোক, তোমাদের সকলের জন্য বাসার কাজ, ব্যতিচার ও ব্যবর্তনের মধ্যে দুটো পার্থক্য লেখো, ব্যতিচার ও ব্যবর্তনের শর্ত এবং ব্যতিচার ও ব্যবর্তনের প্রয়োজনীয় গাণিতিক ফর্মুলা, এই জিনিসগুলো তোমরা প্রতিপাদন করবে। আগামী দিনে ইনশাল্লাহ আমি তোমাদের ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম করাবো। এ পর্যন্ত, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। খোদা হাফেজ।